মুভির শুরুতে আমরা এক ঘন জঙ্গল দেখতে পাই। এই ঘন জঙ্গলে অনেক পশু পাখির বসবাস এবং এত পশু পাখির মধ্যে মুগলি নামের এক মানুষের বাচ্চা, কিছু খেকশিয়াল এবং এক কালো চিতাবাঘের সাথে দৌড় প্রতিযোগিতা করছিল। মোগলি এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছিল, কিন্তু ভুলেও গাছের এক নরম ডালে পা ফেলে দেওয়ার সাথে সাথে বেচারা নিচে পড়ে যায়। আসলে মোগলি ছোটবেলা থেকেই এই জঙ্গলে থাকে। মোগলি যখন একদম ছোট দুধের শিশু ছিল, তখন ওর বাবা ওকে নিয়ে একদিন জঙ্গলের পাহাড়ে ঘুরতে এসেছিল। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যাওয়ায় বাবা ভেবেছিল এই রাতে পাহাড় বেয়ে বেয়ে নিচে নামাটা নিরাপদ নয়, পা ফসকে গেলেই মৃত্যু। তাই বাবা সিদ্ধান্ত নেয় যে আজ এই রাতটা তিনি পাহাড়ের কোনো গুহায় কাটাবেন। কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তাই তিনি আগুনের মশাল জ্বালিয়ে মোগলিকে নিয়ে এক গুহার ভিতরে আসে। বাবা গুহার ভিতরে আগুনের মশাল জ্বালিয়ে রেখেছিল যেন মোগলি ভয় না পায়। কিন্তু আগুনের আলো দেখে পাশের জঙ্গল থেকে এক বাঘ তাড়াতাড়ি গুহার ভিতরে ঢুকে মোগলি এবং মোগলির বাবাকে দেখে মোগলির বাবাকে মারার জন্য বাঘটা তার উপরে হামলা করে। বাবা আবার নিজেকে বাঁচানোর জন্য বাঘের মুখে আগুনের মশাল দিয়ে জোরে এক বাড়ি দেয়। তাই বাঘ রেগে গিয়ে মোগলির বাবাকে মেরে মোগলিকে মারতে যাবে, তখনই বাঘটা খেয়াল করে ওর চেহারায় প্রচুর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তাই ও মোগলিকে না মেরে দৌড়ে জঙ্গলে থাকা নদীর কাছে যায়। এদিকে বাবা এবং বাঘের চিল্লাচিল্লি এবং গুহার ভিতরের আগুন দেখে জঙ্গল থেকে এক চিতাবাঘ দৌড়ে গুহার ভিতরে এসে দেখে মোগলিকে। মোগলির মায়াবী মুখ দেখে চিতাবাঘটা গলে যায় এবং মোগলি চিতাবাঘটাকে ভয় না পেয়ে বরং চিতাবাঘটাকে ছোঁয়ার চেষ্টা করছিল। দেখে মনে হচ্ছিল চিতাবাঘটা যেন ওর খুব কাছের কেউ। মোগলি এই গুহার ভিতরে একা থাকলে কোনো না কোনো জানোয়ার একটু পর পর আসতেই থাকবে, কারণ গুহার আগুন জঙ্গল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং গুহার সামনেই জঙ্গল ছিল। খাবারের সন্ধানে অনেক জানোয়ারই রাতের বেলায় শিকার করতে বের হয়। তাই চিতাবাঘটা মোগলিকে ওর সাথে ওর বাসায় নিয়ে এসে জঙ্গলে বাঁচার কৌশল শেখাচ্ছিল, কিভাবে জঙ্গলের সব থেকে বুদ্ধিমান প্রাণী শেয়ালদের মতো করে বুদ্ধি করে বাঁচতে হয়। চিতাবাঘটা ওকে বারবার বলছিল শেয়ালদের মতো হতে, শেয়ালদের মতো কৌশল ব্যবহার করতে, কিন্তু মোগলি শেয়ালদের মতো হওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। আসলে পারবে কিভাবে? মোগলি তো আর শেয়াল না যে ওদের মতো কৌশল ব্যবহার করতে পারবে। ও তো মানুষ। ওকে মানুষ কিভাবে নিজের বুদ্ধি ব্যবহার করে জঙ্গলে বেঁচে থাকতে পারে, ওকে সেটা শেখাতে হবে। এত কিছু চিতাবাঘটা বোঝে না। চিতাবাঘটা সবসময় মোগলিকে বকতো, কারণ ও শিয়ালের মতো হতে পারছিল না। মোগলিকে চিতাবাঘ বলছিল ওর মার নাম রক্ষা। রক্ষা শিয়ালদের রানী ছিল এবং রক্ষার জামাই আকিরা মোগলির বাবা ছিল। জঙ্গলে শিয়ালরাই সব থেকে বুদ্ধিমান, তাই শিয়ালরাই মোগলিকে সব থেকে বেশি আদর করত এবং ওকে সবসময় নিরাপদে রাখার চেষ্টা করত। যাই হোক, জঙ্গলে সবাই একসাথে মিলেমিশে থাকছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের বৃষ্টি মৌসুম শেষে গ্রীষ্মকাল আসে। এবার গ্রীষ্মকালের গরমও বেশি। সূর্যের তাপে জঙ্গলের প্রায় সব নদী, খাল, বিল শুকিয়ে যাচ্ছিল এবং শুধুমাত্র এই খালের পানি বিশুদ্ধ এবং মোটামুটি ভরপুর ছিল। অন্য সব খাল, বিল, নদীর পানি শুকিয়ে মাটি হয়ে গেছে। তাই জঙ্গলের সব ধরনের প্রাণী এই খাল পারে আসছিল পানি খেতে। মোগলিও পানি খাচ্ছিল। মোগলিকে দেখে বাকি সব প্রাণীরাই ভাবছিল জঙ্গলের এই আজব প্রাণীটা কোথা থেকে আসলো। রক্ষা মা সবসময় মোগলিকে নিরাপদে রাখার জন্য জঙ্গলের বেশিরভাগ জানোয়ারের নজর থেকে লুকিয়ে নিরাপদেই রাখত, কারণ এই জঙ্গলে যেসব প্রাণী ছিল সেসব প্রাণীদের মধ্যে সবাই ভালো মনের ছিল না। কিছু প্রাণী ভয়ানক এবং খারাপ প্রকৃতির ছিল, যেমন শের খান নামের এই বাঘটি এখানে এসে সবাইকে বলে এই জঙ্গলে মানুষের বাচ্চার গন্ধ আসলো কি করে, মানুষ জাতিটাই খারাপ, ওদের এই জঙ্গলে আসতে দেওয়া বারণ। এই নিয়মটা তোমরা সবাই কি ভুলে গেছো নাকি? আমাকে আগুনে পুড়িয়ে মারার
চেষ্টা এক মানুষই করেছিল। তোমরা যারা মানুষের বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করতেছো তারা কিন্তু এই জঙ্গলের নিয়ম ভাঙতেছো। শের খানের কথা শুনে মা রক্ষা ওকে বলে, মুগলি আমার বাচ্চা, মুগলি আমার সাথে আমার কাছেই থাকবে, তুই এখান থেকে চলে যা। মার কথা শুনে শের খান বলে, আমার মাথা গরম করাইও না, সুযোগ পেলেই মানুষের বাচ্চাটাকে আমি শেষ করে দিব। মানুষের বাচ্চা বড় হয়ে মানুষ হয়ে খারাপ কাজ করার আগেই ওকে মেরে ফেলা উচিত। আমি সুযোগ পেলেই ওকে মারবো, যে বাধা দিবে তাকেও মারবো। আসলে শের খান আজকেই মুগলিকে মেরে ফেলতো, কিন্তু মুগলির সাথে ওর মা এবং বাকি সব শেয়াল চিতাবাঘ যারা মুগলিকে ভালোবাসে তারা মুগলির সামনে দাঁড়িয়েছিল। মুগলির দল ভারী দেখে শের খান সবাইকে হুমকি দিয়ে এখান থেকে চলে যায়। কিছুদিন পরে বৃষ্টি নামে। মা রক্ষা এবং বাকি শিয়াল আলোচনা করছিল, শান্তিশিলা তো ডুবে যাবে, এখন কি হবে। আসলে শিয়াল এবং শের খানের মধ্যে একটা চুক্তি ছিল। মনে আছে ওই খালের কথাটা, যেই খালে পানি ছিল, ওই খাল গ্রীষ্মকালে শুকিয়ে গেলে ওই খালের মধ্যে থাকা এই পাথর, যেই পাথরটার নাম ওরা দিয়েছিল শান্তিশিলা, যখন এই পাথরটার তলানিতে পানির স্তর চলে যাবে তখন শের খান চাইলেও শিয়ালদের এলাকায় ঢুকে শিকার করতে পারবে না। এবং যখন বৃষ্টির মৌসুম আসবে তখন আবার এই খাল পানিতে ভরে যাওয়ার পরে পাথরটা মানে শান্তিশিলা ডুবে গেলে শের খান অনায়াসে শিয়ালদের এলাকায় এসে শিকার করতে পারবে। যাই হোক, কিছুদিন মুষলধারে বৃষ্টি হওয়ার পরে শান্তিশিলা ডুবে যায়। তাই এখন মুগলির মা রক্ষা বাকি সব শিয়ালদের সাথে আলোচনা করছিল। শের খানের নজর তো মুগলির উপরে এবং শের খান শর্ত মতে আমাদের এলাকার ভিতরে এসেও শিকার করতে পারবে। শের খান সুযোগ পেলেই মুগলিকে মেরে ফেলবে। এখন আমরা মুগলিকে কিভাবে বাঁচাবো? কে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুগলিকে বারবার রক্ষা করবে? যে রক্ষা করতে চাইবে শের খান তাকেও মারতে চায়। এসব কথা মুগলি লুকিয়ে লুকিয়ে সব শুনছিল এবং ও সবকিছু শোনার পরে সবার সামনে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক, আমি চলে যাচ্ছি। মুগলির কথা শুনে মা রক্ষা ওকে বলে, তুমি আমার সন্তান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। মার কথা শুনে চিতাবাঘ মাকে বলে, তুমি ওকে অনেক ভালোবাসো তা আমরা সবাই জানি, কিন্তু আগে ওর নিরাপত্তা নিশ্চিত করাটা অনেক প্রয়োজন, তাই ওকে যেতে দাও। ও থাকলে শের খান ওকে মেরে ফেলবে। এবং আমরা কি সব সময় পারবো ওর কাছে থেকে সারাক্ষণ ওকে রক্ষা করতে? আমাদেরও শিকার করার জন্য দূরে যেতে হয়। তাছাড়া শের খান অনেক শক্তিশালী, তাকে হারানো অনেক কঠিন। সবকিছু বুঝে রক্ষা মাও সবাইকে বলে, আচ্ছা ঠিক আছে, যদি আমার থেকে দূরে গিয়ে ও নিরাপদে থাকে তাহলে তাই হবে। মার কষ্ট ভরা কথা শুনে মুগলি মাকে বলে, মা তুমি কেঁদো না, আমি যেখানেই থাকি তোমার কথা আমি কখনোই ভুলবো না। মুগলির কথা শুনে মা ওকে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে ভুলে যেও না। তারপর চিতাবাঘ মানে বাঘিরা সবাইকে বলে, জঙ্গল থেকে একটু দূরেই মানুষের বস্তি, আমি ওকে ওখানেই দিয়ে আসবো, ও মনে হয় ওখান থেকেই এসেছিল। আসলে মুগলি চিতাবাঘকে বাঘিরা বলে ডাকতো। তারপর মা রাজি হওয়ার পরে বাঘিরা মুগলিকে ওর বস্তিতে দিয়ে আসার জন্য রওনা হয়। বাঘিরা এবং মুগলি গল্প করতে করতে হাঁটছিল, তখনই হঠাৎ শের খান মুগলিকে জঙ্গল থেকে বের হতে দেখে ওর উপর হামলা প্রায় করেই দিয়েছিল। তখন চিতাবাঘটা শের খানের উপরে হামলা করে মুগলিকে বলে, ভাগো মুগলি, এখান থেকে যতটা দূরে সম্ভব পালাও, শের খানকে আমি থামাচ্ছি। মুগলিও নিজের প্রাণ বাঁচানোর জন্য বুলেটের গতিতে দৌড়ানো শুরু করে। এদিকে শের খান এবং বাঘিরার মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। যুদ্ধে দুই পক্ষই ভয়াবহ আহত হয়। দুই পক্ষই যুদ্ধ করতে করতে হাঁপিয়ে যাওয়ার পরে দুই পক্ষই মুগলিকে খোঁজার অনেক চেষ্টা করে। শের খান মুগলিকে খুঁজছিল ওকে মারার জন্য এবং বাঘিরা মুগলিকে খুঁজছিল ওকে বাঁচানোর জন্য। মুগলিকে খুঁজে না পেয়ে রাগের মাথায় শের খান মুগলির বাবা আকিরাকে মেরে ফেলে, কারণ আকিরাই বারবার মুগলিকে শের খানের হাত থেকে বাঁচিয়েছিল। মানুষের প্রতি শের খানের অনেক ঘৃণা, তাই শের খান অনেক করে চেয়েছিল মুগলিকে মারতে, কিন্তু আকিরা এবং বাঘিরা সবসময় মুগলিকে রক্ষা করার চেষ্টা করত জঙ্গলের জঙ্গি জানোয়ারের হাত থেকে চিতাবাঘটাকে মারার জন্য। কিন্তু চিতাবাঘ মানে বাঘিরাও কম শক্তিশালী ছিল না, তাই শের খান বাঘিরাকে মারতে পারছিল না।
যাই হোক, এদিকে নিজের ছেলে এবং জামাইকে একই দিনে হারিয়ে মা রক্ষা অনেক ভেঙে পড়ে। শের খান আকিরাকে মেরে মাকে হুমকে দিয়ে যায় মোগলিকে ও যেখানেই পাবে সেখানেই মারবে। এই জঙ্গলে ও যেখানেই লুকিয়ে থাক, আমি ওকে খুঁজে বের করবই। এদিকে দৌড়াতে দৌড়াতে মোগলি ঘন জঙ্গলের আরো ভিতরে চলে আসে। বাগিরা ওকে মানুষের বস্তির দিকেই নিয়ে যাচ্ছিল। মানুষের বস্তিতে যাওয়ার পথটা বাগিরা চিনে, কিন্তু মোগলি বস্তিতে যাওয়ার পথ চিনত না। তাই ও ভুল পথে দৌড়ে জঙ্গল থেকে বের হতে গিয়ে আরো ঘন জঙ্গলে চলে আসে। ঘন জঙ্গলের চারদিকে কি আছে কি নেই বেচারা কিছুই বুঝতে পারছিল না, এবং ওর সাথে কেউ নেই। বেচারা ভয় পাচ্ছিল এবং ধীরে ধীরে সামনে আগাচ্ছিল। তখনই হঠাৎ এক বিশাল বড় সাপের নজর ওর উপরে পড়ে, এবং নজর পড়ার পরে সাপটা ওকে খেতে যাবে। তখনই হঠাৎ এক বড় ভাল্লুক সাপটার মাথায় জোরে কামড় দিয়ে সাপটাকে মেরে ফেলে। ভাল্লুকটা মুগলিকে ওর গুহায় নিয়ে আসে ওকে বাঁচানোর জন্য, কারণ এই ঘন জঙ্গলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার আছে, এবং সেই জানোয়ারের নজর যদি মুগলির উপরে পড়ে তাহলে তো জানোয়ারগুলো মুগলিকে 1 মিনিটেই খেয়ে শেষ করে ফেলবে। যাই হোক, গুহায় আনার পরে ভাল্লুকটা মুগলিকে জিজ্ঞেস করে, তুই কে? দেখে তো মনে হচ্ছে তুই মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা হয়ে তুই এই ঘন জঙ্গলে কি করে আসলি? এই ঘন জঙ্গল জানোয়ারদের জন্য, মানুষদের জন্য না। এই ঘন জঙ্গল ভয়ঙ্কর জানোয়ারদের বসবাসের জন্য, মানুষদের জন্য না। জানিস, আজকে তোকে একটা সাপ প্রায় খেয়েই ফেলেছিল। তোর ভাগ্য ভালো আমি ঘন জঙ্গলে এসেছিলাম মধু চাটতে। আমি মধু চাটতে যাব, তখনই দেখি সাপটা তোকে খাওয়ার জন্য ধীরে ধীরে তোর কাছে আসছিল। তারপর তোকে দেখে কেন জানি আমার ভিতরের মানবতা জেগে উঠল, এবং আমি ধীরে ধীরে সাপটার পিছনে গিয়ে সাপটার মাথায় এক জোরে কামড় দিয়ে ওর মাথা ভেঙে আলু ভর্তা করে দেই। সব কিছু শুনে মুগলি বলে, আমি মুগলি, আমি তো ছোটবেলা থেকেই এখানে থাকি। আমাকে কি তুমি সত্যি বাঁচিয়েছ? ভাল্লুক বলে, হ্যাঁ, কিন্তু আমি তোর জীবন বাঁচিয়েছি, এর বদলে তোকেও আমার জন্য কিছু করতে হবে। ওই যে দেখছিস মধুর বাসা, ওখানে মধু পাওয়া যায়। আমাকে একটু ওই ছোট এক পাহাড় থেকে মধুর বাসা নিচে এনে মধু খাওয়াবি। আমি মোটা ভাল্লুক, তাই উপরে উঠতে পারবো না। তুই কি পারবি মধুর মৌচাকটা নিচে নামাতে? ভাল্লুকের কথা শুনে মুগলি ভাল্লুককে বলে, কিন্তু মধুর বাসায় হাত দিলে তো মধু পোকা আমাকে কামড়াবে। মুগলির কথা শুনে ভাল্লুক ওকে বলে, তুই মানুষের বাচ্চা, তুই তো চাইলেই কোনো একটা বুদ্ধি বের করতে পারিস। শুনেছি তোদের নাকি অনেক বুদ্ধি থাকে। কিছুক্ষণ ভেবে মুগলি একটা বুদ্ধি বের করে। ও আশেপাশের গাছপালার নরম মোটা পাতা নিজের পুরো শরীরে জামার মতো জড়িয়ে রাখে, যেন মধুপোকা ওকে কামড়াতে না পারে, এবং মধুর বাসা ভেঙে নিচে ফেলার জন্য ও একটা গাছের ডাল দিয়ে চিকন ধারালো লাঠি বানায়, যেন মধুর বাসা ও কাটতে পারে। এবং ছোট পাহাড়ের উপরে কিছু পাথর ছিল। ওই পাথরগুলো দেখে মুগলি জঙ্গল থেকে কিছু নরম মজবুত লতা পেঁচিয়ে পেঁচিয়ে এক দড়ি বানায়, এবং পাহাড়ের উপরে উঠে ও সেই দড়ির প্রথম অংশ পাথরটার সাথে বাঁধে, এবং দড়ির শেষ অংশ নিজের হাতের সাথে বাঁধে। তারপর ও পাহাড়ের উঁচু থেকে ধীরে ধীরে দড়ি বেয়ে বেয়ে নিচে নামতে থাকে, এবং নিচে নেমে ওর সেই ধারালো লাঠি দিয়ে মধুর বাসা কেটে নিচে মধুর বাসা ফেলে দেয়। তারপর ও আবার লতা বেয়ে বেয়ে পাহাড় থেকে নিচে নেমে যায়। তারপর মুগলি ওকে বলে, আমাকে এখন মানুষের বস্তিতে যেতে হবে, তা না হলে এক বাঘ আমাকে মেরে ফেলবে। মুগলির কথা শুনে ভাল্লুক ওকে বলে, আরে ভাই দাঁড়া, তুই কি চিনিস নাকি মানুষের বস্তি? না চিনলে চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাব। তারপর ভাল্লুক মুগলিকে মানুষের বস্তির কাছে নিয়ে এসে ওকে বলে, ওই দেখ মানুষের বস্তি। ওদের বস্তির রক্তফুল দূর থেকেই দেখা যায়। রক্তফুল অন্ধকারে আলো এবং গরম দেয়, কিন্তু রক্তফুল যাকে ছোবে তাকেই শেষ করে ফেলবে। কখনোই রক্তফুল ছবি না। মুগলি বলে, আচ্ছা, আসলে ওরা আগুনকে রক্তফুল বলছিল। তারপর মুগলি বলে, আমি নাকি ওই বস্তি থেকেই এসেছি, আমি নাকি ওখানেই নিরাপদে থাকবো। আচ্ছা, আমি যাই তাইলে। মুগলি যাচ্ছিল, তখনই হঠাৎ ভাল্লুক আবার ওকে ডাক দিয়ে বলে, দেখ, আমি মোটা ভাল্লুক, আমার প্রতিদিন অনেক খাবার খেতে হয়। সামনে শীতের মৌসুম, শীতের মৌসুমের আগে আমাদের অনেক খাবার একত্র করে 4 মাসের ঘুম দিতে হয়।
শীতের মৌসুমে এখানে সব কিছু জমে বরফ হয়ে যায়, তাই তখন খাবার পাওয়াটাও কঠিন। আমাকে বাঁচতে হলে গ্রীষ্মকালে 4 মাসের খাবার সংগ্রহ করে রাখতে হবে। আজকে তুই যেভাবে আমাকে মধু খাওয়ালি, এমনভাবে আর কেউ আমাকে মধু খাওয়ায়নি। তুই তোর বুদ্ধি ব্যবহার করে এটা করতে পেরেছিস, কারণ তুই মানুষ, আমাদের মতো জানোয়ার না। শীতের মৌসুমের আগ পর্যন্ত তুই আমার কাছে থাক, আমাকে খাবার এনে দে, তারপর তুই চলে যাস। এবং শীতের মৌসুম পর্যন্ত যদি তোর আমার সাথে থাকতে ভালো না লাগে, তাহলে তোর যখন ইচ্ছে তুই মানুষের বস্তিতে চলে যেতে পারবি। আমি তো তোকে মানুষের বস্তিতে যাওয়ার পথ চিনিয়েই দিয়েছি, কি বলিস, থাকবি? মুগলি বলে, আমারও কেমন জানি এই জঙ্গল ছাড়তে ইচ্ছে করছে না। আচ্ছা, শীতের মৌসুম পর্যন্ত আমি থাকবো। তারপর ভাল্লুক ওর গুহায় আবার মুগলিকে নিয়ে আসে এবং মুগলি ওর আরো নতুন নতুন বুদ্ধি বের করে ভাল্লুককে মধু এনে দেয়। মুগলির বুদ্ধি দেখে ভাল্লুক তো পুরাই অবাক। একদিন মুগলি এবং ভাল্লুক গোসল করছিল, তখনই হঠাৎ কেমন জানি জঙ্গল থেকে কিছু নড়াচড়ার শব্দ ভাল্লুক এবং মুগলির কানে আসে। তারপর ভাল্লুক মুগলিকে বলে, আমার পিছনে লুকাও, কে আসছে আমি দেখতেছি। তখনই জঙ্গল থেকে চিতাবাঘটা বের হয়। চিতাবাঘটাকে দেখে মুগলি তাড়াতাড়ি দৌড়ে চিতাবাঘটার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কত খুঁজেছিলাম। চিতাবাঘ বলে, আমিও সারা জঙ্গলে তোমাকে খুঁজেছিলাম, তারপর তোমার কণ্ঠ শুনেই আমি এদিকে আসলাম। তুমি ঠিক আছো তো? তারপর মুগলি চিতাবাঘকে সবকিছু খুলে বলে যে ওর সাথে কি হয়েছিল, কিভাবে ভাল্লুক ওর প্রাণ বাঁচিয়েছিল। আমিও বুদ্ধি বের করে ভাল্লুককে পাহাড় থেকে মধু এনে দিয়েছি। বুদ্ধির কথা শুনে চিতাবাঘ মানে বাঘিরা রেগে গিয়ে ওকে বলে, আমি বলেছিলাম তোমাকে শিয়ালদের মতো হওয়ার চেষ্টা করতে। জঙ্গলে থাকতে হলে জানোয়ারদের মতো করে থাকতে হয়। আসলে বাঘিরা ভাবছিল মুগলি যদি জঙ্গলে থাকে এবং জঙ্গলে যদি মানুষের মতো বুদ্ধি ব্যবহার করে, তাহলে ও হয়তো এই জঙ্গলে বাঁচতে পারবে না। বুদ্ধি শুধু মানুষের দুনিয়ায় ব্যবহার করা যায়, জঙ্গলে না। জঙ্গলে বাঁচতে হলে জানোয়ারদের মতো করে চিন্তা করতে হয়। মুগলি বাঘিরাকে অনেকবার বোঝায় যে বুদ্ধি সব জায়গায় ব্যবহার করা যায় এবং বুদ্ধি ব্যবহার করেই তো জীবন সুন্দর করা যায়। কিন্তু মুগলির কথা চিতাবাঘ বুঝতেই চাইতো না। চিতাবাঘ বেচারাকে শিয়াল বানানোর চেষ্টাই করত, কিন্তু মুগলি তো মানুষ, ও চাইলেও শিয়ালের মতো হতে পারবে না। কিছুক্ষণ পরে মুগলি হঠাৎ কিছু হাতির চিৎকার শুনে গুহার বাইরে গিয়ে দেখে হাতির এক ছোট বাচ্চা গর্তে পড়ে গেছে। তাই হাতির মা অনেক চিল্লাচিল্লি করছিল। এসব দেখে মুগলি তাড়াতাড়ি ওর আশেপাশে থাকা গাছের নরম মজবুত লতা পেঁচিয়ে পেঁচিয়ে এক মোটা দড়ি বানায় এবং মোটা দড়ি নিয়ে ও গর্তে পড়ে থাকা হাতির কাছে গিয়ে হাতির পায়ে বেঁধে দেয়। তারপর গর্তের বাইরে এসে বাইরে থাকা হাতিদের পায়ে দড়ির শেষ প্রান্ত বেঁধে দিয়ে হাতিদের বলে, জোরে পিছনে পিছনে হাঁটো। তারপর গুহার বাইরে থাকা হাতিটা জোরে পিছনে পিছনে হাঁটায়। গর্তের ভিতরে থাকা ছোট হাতিটা ধীরে ধীরে গর্ত থেকে বের হয় এবং মুগলি আবারও প্রমাণ করলো জঙ্গলে বাঁচতে হলে বুদ্ধি লাগে। এসব কিছু ভাল্লুক এবং চিতাবাঘ বসে বসে দেখছিল এবং মুগলির মানবতা দেখে ওরা দুইজনই অনেক খুশি হয়। এখন চিতাবাঘটার বিশ্বাস হচ্ছিল যে জঙ্গলে বাঁচতে হলে বুদ্ধির দরকার হয়। শুধু শুধুই বাঘিরা মুগলিকে বকতো। যাই হোক, তারপর বাঘিরা ভাল্লুককে বোঝায় যে মুগলি শের খানের শিকার। মুগলিকে শিকার না করতে পেরে শের খান মুগলির বাবা আকিরাকেও মেরে ফেলেছে। এই জঙ্গল ওর জন্য নিরাপদ নয়। শের খান ওকে খুঁজতেছে, ওকে ধরতে পারলেই ওকে মেরে ফেলবে। তুমি ওকে বুঝিয়ে বলো যে তুমি ওকে ওর সাথে রাখবে না। তারপর চলো আমরা মিলে ওকে মানুষের বস্তিতে দিয়ে আসি, ওখানেই ও নিরাপদ থাকবে। তারপর ভাল্লুক মুগলির নিরাপত্তার কথা ভেবে ওর সাথে খারাপ ব্যবহার করে ওকে বলে, যা এখান থেকে, তোদের বস্তিতে চলে যা। মুগলি বলে, আমি কি তোমার বন্ধু না? তুমি আমার সাথে এরকম ভাবে কেন কথা বলতেছো? তারপর ভাল্লুক বলে, না, তুই আমার বন্ধু না, আমি শুধু তোকে এখানে এনেছিলাম মধুর জন্য, যা ভাগ এখান থেকে। ভাল্লুকের এমন খারাপ ব্যবহার শুনে মুগলি অনেক কষ্ট পেয়ে মনের দুঃখে সামনে থাকা একটা বড় গাছের উপরে উঠে বসে। তখনই হঠাৎ এক গরিলা ওকে ধরে গরিলা
গরিলার গুহায় নিয়ে যায়। এসব দেখে বাঘিরা ভাল্লুক তাড়াতাড়ি মোগলিকে বাঁচানোর জন্য মোগলির পিছনে পিছনে দৌড়ানো শুরু করে। এদিকে মোগলিকে গরিলা ওর গুহায় নিয়ে এসে ওকে বলে, কিরে মানুষের বাচ্চা, তুই এখানে কি করিস? আমাকে রক্তফুল দে। মানুষের কাছে রক্তফুল বানানোর ক্ষমতা আছে। পাশের বস্তির মানুষরা রক্তফুল বানায়। আমার কাছে রক্তফুল থাকলে আমি হব এই জঙ্গলের রাজা। আমার কথা যে শুনবে না আমি তাকে জ্বালিয়ে দিব। আমি রাতের বেলা জঙ্গলে আলো ছড়ালে সবাই আমার গোলাম থাকবে। এসব উল্টোপাল্টা কথা শুনে মোগলি ওকে বলে, আমার কাছে কোনো রক্তফুল নেই। আমাকে বস্তিতে যেতে হবে, তা না হলে শের খান আমাকে মেরে ফেলবে। আমাকে যেতে দাও। আসলে রক্তফুল মানে ওরা আগুনকে বোঝাচ্ছিল। ওরা জঙ্গলের জানোয়াররা আগুনকে রক্তফুল বলে। তারপর গরিলা ওকে বলে, ও তাহলে শের খান তোকেই খোঁজার জন্য পুরো জঙ্গল পাগলের মতো ঘোরাঘুরি করতেছে। তোকে মারতে না পেরেই হয়তো শের খান রাগের মাথায় আকিরাকে মেরে ফেলেছে। বাদ দে, তুই আমাকে রক্তফুল দিলে আমি তোকে শের খানের হাত থেকে বাঁচাবো। রক্তফুলের সাহায্যে আমি শের খান এবং জঙ্গলের সবাইকে হারিয়ে এই জঙ্গলের রাজা হতে পারবো। যে আমার বিপক্ষে থাকবে তাকেই আমি রক্তফুলের ছোঁয়ায় জ্বালিয়ে দিব। বাবার মৃত্যুর কথা শুনে মুগলির মাথায় তো রক্ত উঠে যায়। এদিকে আবার বাঘিরা ভাল্লুকটা এখানে এসে গরিলার সাথে মুগলিকে কথা বলতে দেখে ওরা মুগলিকে বলে, তুমি জোরে দৌড়ে এই গুহার বাইরে যাও, আমরা গরিলাকে থামাইতেছি। ওদের কথা মতো মুগলি দৌড়ানো শুরু করে এবং বাঘিরা ভাল্লুক গরিলাকে মেরে গুহার বাইরে আসে। তারপর মুগলি রাগে ক্ষোভে বাঘিরাকে জিজ্ঞেস করে, আকিরা, বাবা কি মারা গেছে? তুমি আমাকে বাবার মৃত্যুর বিষয়ে কেন কিছু বলো নাই? পুরো জঙ্গল জানে বাবা মারা গেছে, কিন্তু আমি কিছুই জানি না। তাও বাবাকে মরতে হয়েছে আমাকে রক্ষা করার জন্য। এসব শুনে চিতাবাঘ ওকে বলে, আমরা তোমাকে বলতাম, কিন্তু মুগলি বলে, কি কিন্তু? বাবার মৃত্যুর খবর আমাকে কেন জানানো হয় নাই? আসলে মুগলি কষ্ট পাবে, তাই চিতাবাঘ মানে বাঘিরা এবং ভাল্লুক ওকে কিছুই বলে নাই। যাই হোক, তারপর সবকিছু জানার পরে মুগলি রাগে কষ্টে এক দৌড়ে মানুষের বস্তিতে গিয়ে রক্তফুল বস্তি থেকে চুরি করে জঙ্গলের দিকে জোরে দৌড়ে আসছিল। আসার সময় আগুনের এক ফুলকা জঙ্গলের মধ্যে পড়ে যায়। আগুনের ফুলকা ধীরে ধীরে জঙ্গলে আগুন ধরাচ্ছিল। এদিকে আগুনের ফুলকা থেকে আগুন বের হয়ে জঙ্গলে ধীরে ধীরে ছড়াচ্ছিল। এদিকে তো মুগলির খেয়ালই নাই। মুগলি তো জোরে রাগে চিল্লাচিল্লি করে এবং শের খানকে বলে, শের খান, তুই কোথায়? সাহস থাকলে আমার সামনে আয়। আমি তোকে এখন আর ভয় পাই না। তুই আমার বাবাকে মেরেছিস, আজ তোকে আমি জ্বালিয়ে দিব। রক্তফুল মানে আগুনের আলো দেখে এবং মুগলির চিল্লাচিল্লি শুনে জঙ্গলের সবাই একত্র হয়। কিছুক্ষণ পরে শের খানও এখানে এসে পড়ে এবং সবাইকে বলে, তোমরা এই মানুষের বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করেছিলে। মানুষের বাচ্চাটা নাকি ভালো। ওই দেখো, আমাদের জঙ্গল যেখানে আমরা আমাদের পরিবার নিয়ে থাকি, এই মানুষের বাচ্চাটা আমাদের জঙ্গল পুড়িয়ে দিয়েছে। মানুষের বাচ্চা কখনো ভালো হয় না। আমি তোমাদের বলেছিলাম ওকে মেরে ফেলা উচিত, কিন্তু তোমরা আমার কথা শোনো নাই। মুগলির বাবাও আমাকে এই রক্তফুলের সাহায্যে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং মুগলি এই জঙ্গল জ্বালিয়ে দেওয়ার জন্যই জঙ্গলে রক্তফুল নিয়ে এসেছে। এ কথা শুনে মুগলি ওর হাতের মশালটা পানিতে ফেলে দিয়ে বলে, আমি জঙ্গল জ্বালানোর জন্য রক্তফুল নিয়ে আসিনি, আমি তোমাকে জ্বালানোর জন্য রক্তফুল নিয়ে এসেছি। আমি জঙ্গল জ্বালানোর জন্য এখানে আসিনি। তারপর শের খান ওকে বলে, তোমার কাছে একটা হাতিয়ার ছিল আমাকে মারার জন্য, তুমি সেটাও পানিতে ফেলে দিলে, বোকা মানুষ। এবার তুই শেষ। এ কথা বলে শের খান মুগলির উপরে হামলা করতে যাবে, তখনই চিতাবাঘ, বাঘিরা, রক্ষা সবাই মিলে শের খানের উপরে হামলা শুরু করে দেয়। দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। মুগলিও শের খানকে মারার জন্য যাচ্ছিল, তখন বাঘিরা ওকে বাধা দিয়ে বলে, মানুষের বুদ্ধি ব্যবহার করে যুদ্ধ করো। তুমি মানুষ,
তোমার শিয়াল হওয়া লাগবে না, মানুষের মতো বুদ্ধি ব্যবহার করে যুদ্ধ করো এবং শের খানকে হারাও। অবশেষে বাগিরা বেচারাকে বুঝতে পারল। যাই হোক, তারপর মুগলি জঙ্গলে গিয়ে গাছের নরম মজবুত লতা পেঁচিয়ে এক বড় দড়ি বানায়। এদিকে তো তুমুল যুদ্ধ হচ্ছিল। রক্ষা জঙ্গলের বাকি সবাইকে বলে শের খানের উপরে হামলা করতে। এদিকে আবার মুগলি দড়ি বানিয়ে শের খানের চোখের সামনে এসে আবার শের খানকে দেখিয়ে দেখিয়ে জঙ্গলের দিকে দৌড় শুরু করে। শের খানের শিকার বেঁচে পালাচ্ছিল। এটা দেখে শের খানের মাথা রাগে গরম হয়ে যায় এবং শের খান সবগুলোকে মেরে আলু ভর্তা বানিয়ে তাড়াতাড়ি মুগলিকে ধরার জন্য মুগলির পিছু পিছু জঙ্গলে যাওয়া শুরু করে। তারপর মুগলি জঙ্গলে যেই গাছের সামনে আগুন সব থেকে বেশি দাউ দাউ করে জ্বলছিল, ও সেই গাছের উপরে উঠে গাছের এক বড় ডালের প্রথম অংশের সাথে ওর সেই বানানো লতা দড়ির প্রথম অংশ বাঁধে এবং লতা দড়ির শেষ অংশ ওর হাতে বাঁধে। এদিকে তো শের খান অনেক বাধা বিপত্তি পার হয়ে জঙ্গলে এসে মুগলির পিছু পিছু মুগলি যেই গাছে উঠে বসেছিল সেই গাছে উঠে মুগলিকে একা দেখেই মুগলির উপরে লাফ দিয়ে হামলা করে। মুগলি ইচ্ছে করে গাছের একদম সামনের ডালের শেষ প্রান্তে বসেছিল। শের খানও শেষ প্রান্তে ওকে খাওয়ার জন্য লাফ দেয়। তখনই মুগলি নিচে লাফ দেয়, কিন্তু ও নিচের আগুনে পড়ে যায় না, কারণ ওর হাতে দড়ি বাঁধা ছিল এবং ও ওই দড়ি শক্ত করে ধরেছিল। এদিকে শের খান ডালের শেষ প্রান্তে লাফ দেওয়ার সাথে সাথে ডালের শেষ প্রান্ত ভেঙে শের খান নিচে আগুনের উপরে পড়ে মারা যায়, কারণ ডালের শেষ প্রান্ত শের খানের ওজন ধরে রাখতে পারছিল না। অন্যদিকে মুগলি বুদ্ধি করে ওর দড়ি ডালের প্রথম প্রান্তের শক্ত ভাগে বেঁধেছিল, তাই শের খান ডালের শেষ নরম প্রান্ত ভেঙে নিচে আগুনে জ্বলে মারা যায়। এদিকে মুগলি ওর সেই লতার দড়ি বেয়ে বেয়ে আবার গাছের উপরে উঠে গাছ থেকে নেমে চিতাবাঘ এবং ভাল্লুকের কাছে যায়। এদিকে জঙ্গলের চারদিকে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছিল। এসব দেখে সবাই ভয়ে শেষ। এখন ওরা কিভাবে জঙ্গলকে বাঁচাবে? তখনই হঠাৎ হাতির এক দল পাহাড়ের উঁচু থেকে কয়েকটা গাছ সরিয়ে দেয়। তারপর পাহাড়ের উপর থেকে পানি পড়া শুরু হয়, মানে পানির বন্যা বয়ে যায় এবং জঙ্গলের আগুন নিভে যায়। জঙ্গল আবার বাসযোগ্য হয়। আসলে বৃষ্টির দিনে হাতিরা গোসল করার জন্য পানি সংরক্ষণ করে রাখে। ওদের তো গোসল করতে অনেক পানির দরকার হয়, তাই ওরা পাহাড়ের উপর উঠে পাহাড়ের চারদিকে পাথর গাছ ফেলে দেয়ালের মতো বানায়, মানে কিছুটা সুইমিং পুলের মতো। ওরা নিজেদের গোসল করার জন্য এক ধরনের প্রাকৃতিক সুইমিং পুল বানায় এবং আজ সেই সুইমিং পুলের দেয়াল ভেঙে, মানে পাথর গাছ সরিয়ে পুরো পানি জঙ্গলে ছড়িয়ে দিয়ে ওরা জঙ্গলকে তার প্রাণ আবার ফিরিয়ে দিল। তারপর জঙ্গলের সবাই আবার শান্তি মতো মিলেমিশে বাঁচা শুরু করে এবং মুগলিও এই জঙ্গলে ওর বন্ধুদের সাথে আজীবন হাসিতে খুশিতে জীবন পার করার সিদ্ধান্ত নেয়। এবং আজকের মতো এখানে ভিডিওটি শেষ হয়ে যায়।